হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা প্রশ্নবিচিত্রার ক্লাস 6-এর গণিতের প্রথম স্কুল সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্নটি যেটি আছে, 18 সেমি, 10 সেমি ও 18 সেমি বাহু দ্বারা গঠিত ত্রিভুজের বাহুভেদে নাম কি? দেখো, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, দুটো বাহু সমান। দুটো বাহু সমান হলে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু, তাহলে এইটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। কাকে বলে? সম মানে সমান, দ্বি মানে দুটি, বাহু মানে বাহু। এভাবে মুখস্থ করবে, সহজ মনে হবে। যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো এখানে দুটি বাহু সমান, তাই এইটা হবে। দ্বিতীয়টা, এই যে -12-এর পরম মান। পরম মান মানে তোমরা মাথায় রাখবে, কোনো প্লাস মাইনাস কোনো চিহ্ন এখানে হবে না, তাহলে পরম মান মানে এইটা উত্তর হবে। তারপরে বলছে +20-এর বিপরীত সংখ্যা মাইনাস, এখানে -20-এর বিপরীত সংখ্যা লিখে এটাকে ক্যালকুলেশন করতে বলছে। আচ্ছা, এখানে +20-এর বিপরীত সংখ্যায় এই প্রথম বন্ধনীর ভেতরে লিখব -20, আর এখানে লিখব কত? -7-এর বিপরীত সংখ্যা +7। আর যা ছিল তাই দেখো আমি লিখেছি। এই যে দেখো, +20-এর বিপরীত সংখ্যা -20 লিখেছি, এখানে মাইনাস ছিল, আর -7-এর বিপরীত সংখ্যা +7 লিখেছি। দেখো, এটা -20 হচ্ছে লিখেছি। দেখো, প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস হয়। এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে দুটো চিহ্নের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে -7, তাহলে -20 আর -7, তাহলে -27। তারপরেরটা দেখো, বলছে 15:3 এর উত্তর পথ কোনটা? তোমরা এখান থেকে জেনে নাও, প্রথমটাকে বলে পূর্বপথ, তারপরেরটাকে বলে উত্তরপথ। তাহলে এখানে উত্তরপথ কত? 3 হবে। যদি বলতো পূর্বপথ কত, তাহলে 15 হতো। আচ্ছা, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি হলো। যে কোনো ত্রিভুজ, ছোট বড় মাঝারি, যে কোনো ত্রিভুজ, পৃথিবীতে যা কিছু যত রকম ত্রিভুজ থাকতেই পারে, যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হতেই হবে, তাছাড়া সেটা ত্রিভুজ নয়। তারপরে দেখো, 2-এর দাগের প্রশ্ন, 2012 সালের প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার হলে 2013 সালের প্রজাতন্ত্র দিবস কী বার হবে? শনিবার লিখেছি আমি। কীরকম করে লিখেছি তোমরা দেখবে, যেটা হচ্ছে লিপ ইয়ার বছরে 2012টা কিন্তু লিপ ইয়ার হলো। তো লিপ ইয়ার বছর যেটা হবে, আর যেটা লিপ ইয়ার নয়, সেটাতে যদি ওই একই দিন কী বার জিজ্ঞেস করে, তাহলে দুদিন এগিয়ে যাবে। এটা বৃহস্পতিবার ছিল, শুক্র শনি। ক্লিয়ার? মাথায় রাখবে। তারপরের প্রশ্নটা দেখো, কোনো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, ব্যাস দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কথার মানেটা যারা বোঝো তারা কিন্তু পারবে। ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধ, মানে ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস দিয়েছে, ব্যাসের অর্ধেক বার করব। যে কোনো কিছুর অর্ধেক বার করতে হয় কীরকম? 2 দিয়ে ভাগ করে। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে তাহলে ব্যাসার্ধ বেরিয়ে যাবে, তাহলে ব্যাসার্ধ হবে 5। দেখো, যেমন ধরো, আমি ধরো এই একটা ধরো ত্রিভুজ ধরো আঁকবো নাকি, এই একটা ধরো সাপোজ ত্রিভুজ, সরি বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র এটা, এই কেন্দ্র দিয়ে যে সরলরেখা যায় সেটাকে বলে ব্যাস বলে। ওকে, তাহলে ব্যাসার্ধ কোনটা? তাহলে এইটা ব্যাসার্ধ হবে, এইটাও ব্যাসার্ধ হবে। আমি হাতে এঁকেছি, হলো। দেখো, দ্বিতীয় অঙ্কটা তাহলে করে দিয়েছি। তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে কত হবে? 10/2, 2 5-এ 10 কাটাকাটি হয়েছে, তাহলে 5 সেমি। ওকে, তারপরেরটা দেখো, যেটা চেয়েছে তোমাদের, তারপরেরটা দেখো, বলছে চাঁদার সাহায্যে 310 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। ক্লিয়ার? চাঁদার সাহায্যে 310 ডিগ্রি কোণ আমি এঁকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি চাঁদার সাহায্যে 310 ডিগ্রি কোণ আঁকবো। আচ্ছা, তোমরা একদম প্রথমে কী করবে? 310 থেকে 180 বাদ দিয়ে দেবে। কেন সেটা বুঝতে পারবে। দেখো, এটা বাদ দিলে কত হবে? 130। আচ্ছা, এবারে আমি একটা ধরো বিন্দু নিলাম। ওকে, এখানে একটা বিন্দু নিলাম। এবারে আমি কি করব? আমাদের মেন কাজটা হচ্ছে যেটা, একটা সরলরেখা টেনে নিই, সরলরেখা একটা টানলাম। তোমরা কিন্তু পেন্সিলে করবে, ওকে? পেনে করলে মাস্টার নম্বর দেবে না। দেখো, আমার তাহলে কত করতে হবে? 130 এখানে হলো, এইটা 130,
দেখো এই যে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 20, 30, এই যে 130। ওকে, আচ্ছা এবারে তাহলে আমি যদি এইটা যদি যোগ করে দিই, দেখো তাহলে এই কোণটা তাহলে কত হবে 130। আর এই পুরোটা, তাহলে আমি যদি পুরোটা নিই, সাপোজ এইটা কিন্তু এই টোটালটা কিন্তু 310 ডিগ্রি হলো। তাহলে টোটাল কত 360 ডিগ্রি টোটাল একটা বৃত্ত যদি সম্পূর্ণ হয়, তাহলে এইটা কত হবে, এইটা হচ্ছে 50 ডিগ্রি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমাদের এইটা তো পুরোটা 180 হয়, মানে একটা সরলরেখার উপরে যে কোণটা থাকে সেটা 180 হয়, 180। আর এইটা কত, এটা তো 130। তাহলে 180 আর 130 যোগ করলে এখান থেকে আর দূর যোগ করলে কত হয় 310 ডিগ্রি। ওকে, এটা না লিখলেও চলবে, হলো, তবু লিখে দেবে যাতে মাস্টারের বুঝতে কিছুটা সুবিধা হয়। ওকে, তারপরে দেখো 4-এর দাগে বলছে এইটা সমান এক্স স্কোয়ার, তাহলে এক্সের মান কত। দেখো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি, দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এগুলোকে যোগ করো, যোগ করলে হবে 49। তাহলে 49 সমান এক্স স্কোয়ার। তাহলে তোমাদের কি বলেছিলাম যে কোনো কিছুর বর্গ বা স্কোয়ার সমান যেইটা থাকবে শুধু সেইটা বার করতে হলে অন্য পাশেরটা রুট ওভার চাপাতে হবে। তাহলে আচ্ছা তোমাদের বোঝার জন্য যদি আমি লিখি, একটু ঘুরিয়ে লিখি, সমান চিহ্ন মানে কি এইটা সমান এইটা বা এইটা সমান এইটা একই তো, সমান মানে মাথায় রাখবে দুপাশ সমান। তাহলে আমি এইটাকে উল্টে লিখছি তোমাদের সুবিধার্থে, এক্স স্কোয়ার সমান 49। হলো, তাহলে কোনো কিছুর বর্গ বা স্কোয়ার সমান যেইটা হবে শুধু সেইটা বার করতে হলে এ পাশেটা রুট চাপাতে হয়। তাহলে এক্স সমান কী হবে রুট ওভার 49 সমান কী লিখতে পারি, 49 সমান কী হয় 7 × 7 লিখতে পারি। রুটের ভেতরে জোড় থাকলে একটা বাইরে বেরিয়ে যায়। ওকে, আর এটা সবসময় তোমরা কিন্তু এখানে কিন্তু দুটো মান বেরো, হলো প্লাস মাইনাস। আমরা অঙ্ক করার ক্ষেত্রে শুধু হচ্ছে প্লাসটা নিই, মানে কোনো বড় অঙ্ক করার ক্ষেত্রে। এটা তো শর্ট প্রশ্ন, তো এটা তোমাকে দেখাতে হয়, বলে তাহলে এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার 49 হলো। তাহলে এখানেও তোমরা প্লাস মাইনাস দেবে, এখানেও প্লাস মাইনাস দেবে, তাহলে এক্সের মান +7 আর -7। ওকে, কিন্তু আমরা যখন বড় অঙ্ক করি তখন কিন্তু সরাসরি এক্সের মান আমরা শুধু 7 লিখি, তার কারণ মাইনাসটা গ্রাহ্য হয় না। ওকে, যাই হোক, তাহলে তার পরের অঙ্কে যাচ্ছি। তার পরের অঙ্কটা দেখো, সংখ্যারেখা তৈরি করে প্রদত্ত ওই সংখ্যাগুলি সংখ্যারেখায় দেখাও ও নাম দাও। তোমরা এগুলো কেমন করবে দেখো, একদম প্রথম কাজ তোমাদের যেটা, একটা স্কেল দিয়ে একটা দাগ টানো। চলো, আচ্ছা এইখানে দেখো, ধরো তুমি এখানে একটা দাগ দাও, এটা 0 হলো, এদিকে প্লাস হয় এদিকে মাইনাস হয়, তাহলে আমাদের সর্বোচ্চ আছে কত, এখানে 6 আছে। হলো, যাই হোক আমি নির্দিষ্ট দূরত্বে দাগ দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে এখানে ধরো +1, এখানে কত হবে +2, এটা কত হবে +3, এটা কত হবে +4, এটা কত হবে +5, এটা +6। তাহলে এদিকে সব মাইনাস হবে, 1, 2, 3, 4, 5, 6টা। এটা কী হবে তাহলে -1, এটা কী হবে -2, এটা কী হবে -3, এটা কী হবে -4, এটা হবে -5, এটা হবে -6। ওকে, তাহলে আমাকে বলছে কি সংখ্যারেখা দেখাতে, আমি দেখিয়ে দিয়েছি, এবারে বলছে নাম দিতে বলছে। তাহলে একদম প্রথমটা ছিল +5, আমি একে নাম দিলাম এ, হলো। তারপরে ছিল কত -2, একে নাম দিলাম বি। তারপরে ছিল +3, একে নাম দিলাম সি। তারপরে হচ্ছে -6, একে নাম দিলাম ডি।
তারপরে +2 একে নাম দিলাম ই, তারপরে -5, তোমরা দেখবে প্রশ্ন দেখবে -5, তাহলে ABCDEF, -5 এইটা এফ হলো। তাহলে সংখ্যা রেখায় আমি দেখিয়েছি এবং নাম দিয়েছি। তার পরের প্রশ্নটা দেখো, তৃতীয় দাগে তোমরা প্রশ্ন দেখবে যোগ করতে বলছে। ওকে, যোগ করতে বলছে, তোমরা শুধু কমা চিহ্ন তুলে দিয়ে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দাও। এইটা আছে, আর -12 আছে, আর আছে +21 আছে। এখানে কমা চিহ্ন দেওয়া আছে, এইখানে কমা, এখানে চিহ্ন, তোমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দাও, হলো। এবারে তোমরা বন্ধনী তুলো, এটা তো বাম পাশে কিছু নেই, তাহলে -14, এটা কি প্লাসে মাইনাসে মাইনাস হবে কেন? এই যে দুটো চিহ্নের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে হচ্ছে বলেছি, কোনো কিছুর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন মাথায় রাখবে, আর বাম পাশে কোনো চিহ্ন নেই মানে প্লাস, এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, দেখো সেই এটা প্লাসে মাইনাসে -12, এটা প্লাসে প্লাসে +21। ওকে, আচ্ছা এবারে দেখো, এটা তো -14 আর -12, তাহলে কত হবে -26, এটা +21, -26 আর +21, তাহলে কত হবে -5 হবে। ওকে, তার পরের প্রশ্নটা দেখো, তার পরের প্রশ্ন যেটা বলছে, এই যে দেখো, রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক, ব্যাখ্যা করো। এটা কী হবে উত্তর? আইভি, রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক, এটা ব্যাখ্যা করতে বলছে। তোমরা লিখবে সামান্তরিকের মতো রম্বসেরও দুটি বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তাই রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক। রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক। ওকে, এইটা লিখলেই হবে। তারপরের প্রশ্ন যেটা আছে দেখো, তারপরের প্রশ্নটা আছে কি, 23 ঘন্টা 7 মিনিট থেকে 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড বিয়োগ করতে বলছে। আমি প্রশ্নটা তুলে নিচ্ছি, দেখো। ভিদ্দাগে 23 ঘন্টা 7 মিনিট থেকে 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। তাহলে এইটা কিন্তু ঘন্টা, এটা ঘন্টা, এটা মিনিট, এটা সেকেন্ড। ওকে, এবার তোমরা কীরকম করবে এটা দেখো। এখানে তাহলে নেই তো, তাহলে এখান থেকে ধার নিতে হবে। এই ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগগুলো একটাই রাস্তা, ওপরেগুলো সবাইকে বড় করে নিতে হবে। এটা বড় আছে, এটা বড় নেই, তাই না? তাহলে এই ঘন্টা থেকে এক ধার নিতে হবে
তাহলে 1 ঘন্টা ধার নিয়ে কার ঘরে ঢুকছে? মিনিটের ঘরে ঢুকছে। তাহলে যার ঘরে ঢুকছে সেটা করে নিতে হবে, মানে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে এখানে 60 ঢুকবে। ওকে, তাহলে এখানে যদি 60 যদি ঢোকে, 60 ঢুকবে, তাই এখানেও তো আবার 1 নিয়ে যেতে হবে, তাই না? এখানে যদি আমি 60 ঢোকে, তাহলে এখানে আমি 59 ঢোকালাম। ওকে, আর এখানে 1 নিয়ে গেলাম, মানে 1 মিনিটটাকে সেকেন্ডে নিয়ে গেলাম, সেকেন্ডের ঘরে। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে এখানে 60 ঢোকালাম। ওকে, আর এখানটায় তাহলে 1 তো ধার নিয়ে নিচ্ছি, তাহলে এখানটা তাহলে আমি 22 করে দিলাম। ভালো করে বোঝো, আবার বলছি, এখান থেকে 1 নিচ্ছি, 1 কার ঘর? ঘন্টার ঘর কিন্তু। তাহলে 1 ঘন্টা নিচ্ছি, 1 ঘন্টা কার ঘরে ঢোকাচ্ছি? মিনিটের ঘরে। তাহলে 1 ঘন্টাকে মিনিট করে নিতে হবে, তবেই তো সে মিনিটের ঘরে ঢুকবে। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে এখানে 60 ঢুকবে। আচ্ছা, আমি দেখছি এখানে কিছু ছিল না, তাহলে এখানেও 1 নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমি 59 ঢোকালাম। এখানে যদি আমি 1 নিয়ে যাই, তাহলে একটা মিনিট, তা 1 মিনিটটা সেকেন্ডে গেলে কী হবে? 60 সেকেন্ড। তাহলে এখানে 60 ঢুকলো। ওকে, এবারও তুমি এই বিয়োগটা করো। 2, মানে 5 থেকে 1 বাদ গেলে কত? 4। এটা কত? এটা তাহলে কত? এটা টোটাল হচ্ছে 66, তাই না? তাহলে 66 থেকে 29 বাদ দাও, 7, আর এখানে 5 আছে, 5 থেকে 2 বাদ গেলে কত হবে? 3। এটা হচ্ছে 3 হলো। তাহলে 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। তোমরা ভিডিওটা বারবার দেখবে, তাহলে এই ঘন্টা মিনিট সেকেন্ডে বিয়োগগুলো একটাই যদি ভালো করে বোঝো, সব পারবে তোমরা। দেখো, তারপরে যেই অঙ্কটা বলছে 72, 45, 70, 25 সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা। আমরা সমানুপাতে আছে কিনা কীরকম দেখব? এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আমরা কি করব? প্রথম পদ বাই দ্বিতীয় পদ বার করব, তৃতীয় পদ বাই চতুর্থ পদ বার করব। দুটোর যদি একই হয়, একই মান বেরোয়, তাহলে সেটা বলবো সমানুপাতে আছে। দেখো, আমি লিখে নিয়েছি। প্রথম পদ বাই দ্বিতীয় পদ 72/45, তৃতীয় পদ বাই চতুর্থ পদ 70/25। একে কাটাকাটি করলে কি হবে? 9×72, 9×5=45। তাহলে এটা কত হচ্ছে? 8/5। এটা কত হবে? 5×5=25, এটা 5×1=5, 5×4=20। তাহলে এটা 70, কত? 70 বলছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা 14/5। তাহলে দুটো একই হচ্ছে না, তাহলে সমানুপাতে নেই। অতএব সংখ্যাগুলি সমানুপাতে নেই। দেখো, এবার আমরা এই ভি দুটোয় দাগ করব। প্রদ্যুতের জন্ম তারিখ এইটা দিয়েছে হলে তার এই তারিখে বয়স কত? তো আমরা বিয়োগ করব এখানে। তা বড়, এটা কি 2000 সালে, এটা 1975 সাল, নিশ্চয়ই এই তারিখটা বড়। তাহলে বড়টা থেকে ছোটোটাই বিয়োগ করব। হলো, বিয়োগ করলেই এই তারিখে তার বয়সটা বেরিয়ে যাবে। দেখো, আমি লিখেছি এই যে তো এই যে দিন, বছর, মাস, এই যে এগুলোর বা ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলো বিয়োগ করার ওই একটাই উপায়, ওপরেগুলো সবাইকে বড় করতে হবে। তবে এটার থেকে এটা বড় আছে, এটা থেকে কিন্তু এটা বড় নেই, এটার থেকেও এটা বড় নেই। তাহলে আমরা ধার নেবো কার কাছ থেকে? বড়োর কাছ থেকে, মানে বছর সবচেয়ে বড়। তাহলে এখান থেকে 1 নিয়ে এখানে নেব। এখানে তাহলে 1 নিলে কত হবে? 2019 হবে। বছরটা মাসে ঢুকবে, তাহলে বারবার বলছি, যার ঘরে ঢুকবে সেইটা করে নিতে হবে। তাহলে 1 বছর ধার নিয়ে মাসের ঘরে ঢুকাছি, তাহলে 1 বছর সমান কত মাস? 12 মাস। তাহলে এখানে 12 ঢুকবে। ওকে, আবার এখানে আবার 1 দিতে হবে। তাহলে এখানে 12 না ঢুকিয়ে এখানে আমি 11 ঢোকালাম।
তাহলে এখানে আবার এখান থেকে আবার 1 এখানে দিলাম, এটা কি দিনের ঘরে ঢুকবে, তাহলে 1 মাস যদি দিনের ঘরে ঢুকে তাহলে দিন করে নিতে হবে, তাহলে 30 দিন, তাহলে এখানে 30 ঢুকবে। ওকে, এবার তুমি বিয়োগ করো, 9 থেকে 5 বাদ গেলে 4, 1 ধান নাও 11, 11 থেকে 7 বাদ গেলে 4। ওকে, এখানে এখানে 9 থেকে 9 বাদ গেলে 0, এও 0 হবে। ওকে, তো এটাও 0 হবে, 0 তোমার লেখার দরকার নেই। এবারে দেখো এটা কত, 11 আর 10 যোগ করলে কত হয়, 21, 21 থেকে 11 বাদ দাও, 21 থেকে 11 বাদ দিলে কত হবে, 10 হবে, তাই না? তুমি এখানেও তোমরা লিখে নিতে পারো, সমান চিহ্ন দিয়ে 21 ছোট্ট করে লিখে নিতে পারো। তাহলে 1 থেকে 1 বদলে 0, 2 থেকে 1 বদলে 1, এটাও 30 আর 10 কত, 40, তোমরা এখানে 40 লিখে নিতে পারো। তাহলে 1 ধান 10 থেকে 9 বাদ দিলে কত, 1, এখানে 3 আছে, 3 থেকে 1 বদলে 2 হলো। তাহলে এত বছর, এত মাস আর 21 দিন। তোমাদেরকে বারবার যেটা বলি, 1 নম্বর ছাড়া অন্যান্য দাগে তোমরা সব সময় চেষ্টা করবে অতএব লিখে আসার। ওকে, তাহলে আমরা কি লিখবো এখানে, যে এত তারিখে তার বয়স হবে, দেখো আমি লিখে নিয়েছি, বিদ্যুতের এত তারিখে বয়স হবে 44 বছর 10 মাস 21 দিন, এরকম মানে বছর মাস পরপর লিখতে হয় আর কি। ওকে, এই রকম তো লিখতে নেই, তোমরা পারলে এটাকে, এই বছরটাকে প্রথমে লিখবে, তারপরে মাসটাকে লিখবে, তারপরে দিনটাকে লিখবে, সেরকমও করতে পারো, এরকম করতে পারো, হলো। তবে সবসময় বড় থেকে ছোট সাজিয়ে করতে হয়, হলো। এটা করলেও ফুল নম্বর দেবে, চিন্তা নেই। তারপরে দেখো বলছে পাশের চিত্রটির পরিসীমা, এইরকম বিভিন্ন আকৃতির যে চিত্রগুলো থাকে তাদের পরিসীমা সবসময় সবগুলো যোগ করে দেবো, হলো এটা। ওকে, তাহলে এগুলো সবগুলো যোগ করবে। তাহলে আমি লিখছি চিত্রটির পরিসীমা পাঁচ প্লাস 13 প্লাস 30 প্লাস 13 প্লাস 5 প্লাস 20 সেমি সমান, সবগুলো যোগ করবে, দেখবে 100 হবে, হলো 100 সেমি, সরি এটা যোগ করবে, এটা 86 হবে, হলো 86 সেমি। এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি আইএক্স দেখো যেটা দিয়েছে, আইএক্সে যেটা দিয়েছে দেখো, যে আয়তক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা নির্ণয় করো, একে দেখাতে বলছে। তোমরা আয়তক্ষেত্রের তোমাদের একদম প্রথমে বলে দিই প্রতিসম কাকে বলে, এই বিষয়টা একটু জানা খুব জরুরি। দেখো এই যে দেখো, কিছু ছবি একটি সরলরেখার সাপেক্ষে দু ভাঁজ করলে এক ভাঁজ অপর ভাঁজের সাথে সম্পূর্ণ মিলে যায়, এই রকম ছবিকে বলে প্রতিসম বলা হয়, হলো। আবার রৈখিক প্রতিসমও বলা হয়। প্রতি ছবির মাঝ বরাবর সরলরেখাগুলোকে ওই ছবির প্রতিসম রেখা বলা হয়। ওকে, তাহলে এখানে আয়তক্ষেত্রের প্রতিসম রেখা চেয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে বইতে। দেখো এই দুটো ছবি তোমরা দেখো, এইটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা দেখো প্রস্থ বরাবর একটা মানে প্রতিসম রেখা, মানে এইটাকে যদি ভাঁজ করি, এরকম প্রস্থ বরাবর যদি ভাঁজ করি, তাহলে সেই যে ভাঁজটা পড়বে সেটাই হচ্ছে প্রতিসম রেখা। আচ্ছা, দৈর্ঘ্য বরাবর যদি করি, দৈর্ঘ্য বরাবর, এই যে দেখো দৈর্ঘ্য, এটা তো দৈর্ঘ্য বরাবর, মানে এই অংশটাকে যদি ভাঁজ করে এর ওপরে চাপিয়ে দিই, তাহলে এখানে একটা ভাঁজ পড়বে। তাহলে তোমরা এই ছবিটা আঁকবে, হ্যাঁ, এটা প্রস্থ বরাবর প্রতিসম রেখা একটা, আর দৈর্ঘ্য বরাবর প্রতিসম রেখা, পুরো এইরকম করে ছবি এঁকে দেবে, এই দুটো ছবি এঁকে দেবে। ওকে, তাহলে প্রতিসম রেখা কটি, দুটি। ওকে, দৈর্ঘ্য বরাবর একটি,
দৈর্ঘ্য বরাবর একটি আর প্রস্থ বরাবর একটি, তাহলে মোট প্রতিসম রেখা দুটি। তো তোমরা স্কেলে আঁকবে, আমি হয় স্কেলেই এঁকে দিচ্ছি তোমাদের। তাহলে আমরা দেখো যদি ভাঁজ করি, এইরকম জায়গায় একটা ভাঁজ পড়বে, হলো, ওটা প্রস্থ বরাবর, এটা দৈর্ঘ্য বরাবর, হলো। তাহলে আমরা উত্তরটাকে এভাবেই লিখতে পারি যে আয়তক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা আয়তক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা দুটি। ওকে, প্রস্থ বরাবর ভাঁজ করলে যে ভাঁজ পড়বে সেটা একটা রেখা, আর দৈর্ঘ্য বরাবর ভাঁজ করলে সেটা একটা রেখা, মোট দুটি রেখা। ওকে, আর বইতে যে প্রতিসম কাকে বলে, প্রতিসম রেখা কাকে বলে, সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, সেগুলো মুখস্থ রাখবে, পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো, তারপর বলছে একটি ঘনক আকারের, দেখো একটি ঘনক আকারের কাগজের বাক্স খুলে দিলে কি আকারের পাবে তাকে চিত্রসহ লেখো। এটা কিন্তু দেখো তোমাদের কোন আকারের চিত্র আসবে আমি করে দিচ্ছি। দেখো দেখো চিত্রটা আমি আঁকছি। একটি ঘনক আকারের কাগজের বাক্স খুলে দিলে যে আকারের চিত্র আমরা পাবো, ওকে, এই রকমই আমরা একটা চিত্র পাবো। ওকে, তারপরের দাগে আমরা যাচ্ছি। 5 দাগে বলছে দেখো যে ফণিদা এত সেকেন্ডে একই রকম 4টি মূর্তি তৈরি করতে পারে। তাহলে 4টি মূর্তি তৈরি করতে এত সেকেন্ড লাগে, তাহলে একটি মূর্তি তৈরি করতে কম লাগবে। দেখো বলছে একটি মূর্তি তৈরি করতে ফণিদার কত সেকেন্ড লাগবে, এভাবে ভাববে, তাহলে ভাগ করতে হবে। 4টি মূর্তি তৈরি করতে ফণিদার এত সময় লাগে, তাহলে একটি মূর্তি তৈরি করতে কম লাগবে, তাহলে ভাগ করতে হবে। তাহলে দেখো এটাকে আমি ভাগ করছি। 5 I 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড। ওকে, দেখো 4 একে 4, তাহলে 1 ঘন্টা, এটা তাহলে কি ঘন্টা হয়ে গেল। তারপর তো মিনিট আছে, তাহলে ঘন্টাকে মিনিট করতে হলে কী করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 60 মিনিট হয়ে গেল।
ওকে, এই মিনিটটা এখানে যোগ করে দাও, তাহলে করতে সুবিধা হবে। তাহলে 70 মিনিট। তাহলে এবারে করো তাহলে 4 4 একে 4, তাহলে 3 নামবে 30, 4 7 28। ওকে, তাহলে 2 মিনিট। এটাও তাহলে আর যেহেতু যাবে না, তাহলে এটাও লিখে দিই মিনিট। মিনিট তারপরে সেকেন্ড আছে, তাহলে মিনিটকে সেকেন্ড করতে হলে কি করতে হবে? মিনিটকে যদি আমরা সেকেন্ড করি তাহলে কি করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে গুণ করো, তাহলে 120 হবে, 120 সেকেন্ড। আর এখানে 4 সেকেন্ড, এই যে দেখো এখানে এই 4 সেকেন্ড ছিল, তাহলে এই 4 সেকেন্ডটা এখানে যোগ করে দিই, তাহলে 124 সেকেন্ড। এবারে ভাগ করো আবার, 4 কততে যাবে? 4 3-এ তাহলে যাবে, 4 3-এ, ওকে, 4 3-এ 12। ওকে, তাহলে 4 নামবে। ওকে, নামার পরে যদি না যায়, কি বলেছিলাম যে এখানে ভাগফলে একটা শূন্য দিতে। ওকে, সরি একটু ভুল বলে দিলাম। এখানে দেখো 4 নেমেছে, তো 4 একে 4 যাবে। ওকে, 4 একে একটু অন্যমনস্ক হয়েছিলাম, 4 একে 4 যাবে। ওকে, 4 একে 4। ওকে, তাহলে এইটা হচ্ছে সেকেন্ড। তাহলে 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। প্রশ্নটা একটু বারবার দেখবে, তাহলে বুঝতে পারবে। তাহলে আমি অতএব লিখে দিচ্ছি এখানে যে ফণিদার একটি মূর্তি তৈরি করতে ফণিদার কত সময় লাগবে। দেখো আমি অতএব লিখে দিয়েছি যে একটি মূর্তি তৈরি করতে ফণিদার 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড সময় লাগবে। তারপরের প্রশ্নটা দেখো, বলছে আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত এত। তাহলে আমি কি লিখবো? পড়ার বই বাই গল্পের বই সমান 4/3। বলছে পড়ার বই যদি 28টি হয়, তাহলে পড়ার বই সোজা 28 লিখব। ওকে, তাহলে গল্পের বই সংখ্যা কত এবং মোট বই কত? ওকে, দেখো আমি অঙ্কটাকে এভাবে করতে পারি। দেখো আমি লিখে নিচ্ছি পড়ার বই বাই গল্পের বই সমান কত? 4/3। আচ্ছা, এইটা সমান তোমাকে কি দিয়েছে? পড়ার বই দিয়েছে, তাহলে ওপরে কত? 28। কেন? পড়ার বই সোজা 28 লিখব। আচ্ছা, এখানে 28 4-এর সঙ্গে কত গুণ করলে 28 হলো বলো? 4-এর সঙ্গে 7 গুণ করলে কিন্তু 28। তাহলে আমি উপরেও যা গুণ করতে হয় নিচেও তাই, তার নিচেও আমি 7 গুণ করে দেবো, তাহলে কত হবে? 21। তাহলে গল্পের বই পেয়ে গেলাম। অঙ্কটা খুবই সহজ লাগলো। অতএব গল্পের বইয়ের সংখ্যা কটি? গল্পের বই সোজাই যে 21টি। অতএব মোট বইয়ের সংখ্যা কত? পড়ার বই 28, গল্পের বই 21, তাহলে 28 যুক্ত 21, তাহলে 49টি। ওকে, আশা করি অঙ্কটা খুব সহজ মনে হয়েছে তোমাদের। দেখো তারপরে 3-এর দাগের প্রশ্নটা বলছে 2-এর 5, এটা একটা সামান্য ভগ্নাংশকে একবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, একবার শতকরায় প্রকাশ করব, একবার অনুপাতে প্রকাশ করব। আচ্ছা, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি করতে হবে? ভাগ করতে হবে। তোমরা নিশ্চয়ই আগের ক্লাসেও শিখেছো। ভাগ কাকে? সবসময় লবকে হর দিয়ে ভাগ করব। এই ক্ষেত্রে কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু ছোট বড় আমরা দেখব না, আমরা ছোট বড় দেখবই না ভগ্নাংশে, মানে এই ভগ্নাংশের ক্ষেত্রে হলো সবসময় লবকে হর দিয়ে, মানে 2কে 5 দিয়ে ভাগ করলেই দশমিক ভগ্নাংশ পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে আমি যদি 2কে 5 দিয়ে আমি ভাগ করছি, দেখো দশমিক দিয়ে 0 আনো, হলো 5 4 20। তাহলে যেটা পাবো, এতকে দশমিক ভগ্নাংশে পরিণত করে পাই কী হবে? 0.4।
তারপরে এইটাকে শতকরায় প্রকাশ করতে শতকরায় প্রকাশ করতে হয় কেমন, যেইটা থাকবে প্রশ্নে সেইটাকে 100/100 দিয়ে গুণ করতে পারো বা 100 দিয়েও গুণ করতে পারো। হলো, দেখো 5 20 হলো, তাহলে কত হলো 40/100। ওকে, নিচে কিন্তু একটা 100 রাখতে হবে এই পদ্ধতিতে যদি করো। এটা যেমন ধরো তোমরা যখন স্কুলে যখন নম্বর পাও, তুমি ধরো 100-র মধ্যে 40 পেয়েছো, তাই না? এইরকম তো স্যারেরা লেখে। এইটাকে কত বলবে তাহলে? 40% বলবে। হলো, এটাকে কত বলবে? 40% বলবে। এইভাবেই তো স্যারেরা নম্বরটা দেয়, তাই না? যার জন্য নিচে একটা 100 তোমাকে, মানে যেটা প্রশ্নে দেবে সেটাকে 100/100 দিয়ে গুণ করবে, আর নিচে একটা 100 তোমাকে রাখতে হবে। আর বাকিগুলো যদি কাটাকাটি হয় কাটাকাটি করো। আমি যেমন এটা 5 20 100 করেছি, তাহলে 20 দিয়ে 40 আর নিচে 100, 40/100 মানে 100-র মধ্যে 40, মানে এইটাকে বলে 40%। কেউ যদি সরাসরি এইটাকে 100 দিয়ে গুণ করে সেটাও ঠিক হবে। আচ্ছা, এইটাকে অনুপাতে প্রকাশ করলে হচ্ছে কী হবে? 2:5 হবে। হ্যাঁ, 2:5। ওকে, তারপরের প্রশ্নটা দেখো। তারপরের প্রশ্ন দেখো, বলছে 3টি একই ধরনের ঘনক পাশাপাশি রাখবে। পাশাপাশি হচ্ছে রাখবে আর কি। তুমি রুটওয়ালির ছক্কা 3টিকে নিয়ে একদম গায়ে গায়ে লাগিয়ে পাশাপাশি রাখো। রেখে বলছে সামনের দিক থেকে, পাশের দিক থেকে এবং ওপরের দিক থেকে কেমন দেখতে লাগবে এঁকে দেখাও। আচ্ছা, সামনের দিক থেকে 3টি একে যদি আমি পাশাপাশি রাখি, এটা আইভি, আমাকে কি বলছো না 3টি কোথায় গেল? 3টি একই ধরনের ঘনক পাশাপাশি রাখবে। হলো, পাশাপাশি রাখতে বলেছে। তা এই একটা ঘনক, এই একটা ঘনক, এই একটা ঘনক পাশাপাশি রাখবো। তাহলে সামনের দিক থেকে যখন আমি দেখব, দেখো তাহলে আমি যদি এইটা 3টি ঘনক পাশাপাশি হচ্ছে রাখা আছে, যদি আমি ওপরের দিক থেকে দেখি, তোমাদের যেটা সহজ মনে হবে, দেখো ওপরের দিক থেকে এই রকম মনে হবে যেরকম আছে, তাই না? ওপরের দিক থেকে এই রকম কিন্তু মনে হবে। আচ্ছা, যদি পাশের দিক থেকে, মানে এদিক থেকে যদি পাশের দিক থেকে দেখলে কিন্তু শুধু এই রকম দেখা যাবে, তাই না? পাশের দিক থেকে তুমি দেখবে তোমরা, হ্যাঁ, রুডোবালির ছক্কাগুলো রেখে তুমি পাশের দিক থেকে দেখবে এরকম। আচ্ছা, সামনের দিক থেকে যদি দেখো, সামনের দিক থেকেও এরকম লাগবে। ওকে, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তোমরা 3টে রুটবালির ছক্কা নিয়ে পরপর রাখবে, রেখে দিয়ে সামনের দিক থেকে দেখবে, পাশের দিক থেকে দেখবে আর উপরের দিক থেকে দেখবে। হলো, আমি 3টে কেমন হবে সেটা এঁকে দিয়েছি। হলো, তারপরের প্রশ্নটা দেখো, সরল করতে বলছে 7.8 বিয়োগ 7.8 ইন্টু 0.2, এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে, ভাজিত 1.2। ওকে, এইটা দেখো তোমরা নিশ্চয়ই সরলের নিয়ম জানো, প্রথম বন্ধনীর কাজ আর ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে এখানে গুণের কাজ আগে, তাহলে এটা আমি তোমাদের সরলের নিয়ম ক্লাস 5 থেকে বা 4 থেকে শেখানো হচ্ছে। তোমরা এরকম মাথায় রাখবে, বন্ধনী এর ভাগগুণ যোগ বিয়োগ, বন্ধনী এর ভাগগুণ যোগ বিয়োগ। হলো, বন্ধনী তো জানো, বন্ধনীর আবার রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। হলো, যাই হোক, বন্ধনী মানে এখানে প্রথম বন্ধনীর কাজ, তারপরে এর ভাগ নেই, গুণ আছে, গুণ এইটা, তাহলে এইটা করো। দশমিকের গুণ যারা জানো না একটু দেখে নাও। 2 16 6 হাতের হলো 1, 7 2 14, একে 15। এই দশমিক কেমন বসে? গুণ্য গুণক মিলিয়ে, এর একটার পরে এর একটা, মানে মোট দুটোর পরে, মানে এখানে হবে। বোঝা গেল? আশা করি তোমরা শিখতে পেরেছ। 1.56 ভাজিত 1.2, এটা আবার বিয়োগ করো। এই দশমিকের বিয়োগটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 7.8। দশমিকের যোগ বিয়োগে দশমিকের সোজা দশমিক কিন্তু রাখতে হয়। দেখো আমি দশমিক সোজা রেখেছি, এটা 5 6, এখানে কিছু নেই মানে শূন্য লাগাতে পারো, বিয়োগ দাও। 0 থেকে 6 বাদ যায় না, 1 ধার নাও, 10 থেকে 6 বদলে 4, এখানে 7 আছে, 7 থেকে 5 বদলে 2। ওকে, এখানে 7 থেকে 1 বদলে 6, তাহলে এটা হবে 6.24 ভাজিত
1.2। ওকে, এইটাকে আবার ভাগ করব কীরকম, একে ভাগটা বিভিন্নভাবে হচ্ছে করা যায়। আমি যদি এই রকম করি, তোমাদের বাই আকারে যদি করি, দেখো 6.24 বাই 1.2, ক্লিয়ার। এর দশমিকের, তাহলে আমি যদি এখানে যদি শূন্য দিয়ে দিই, ভাবো তাহলে এরও দুটোর বাম দিকে দশমিক, এরও দুটোর বাম দিকে দশমিক, তবে কিন্তু দশমিকটা উঠে যাবে। ওকে, এভাবে করতে পারো। তাহলে কাটাকাটি করো, 2 6 12 0, 2 3 6, 2 1 2, 2 2 4 হলো। আবার তুমি আবার 2 কাটবে, 2 3 6 0, 2 1 2, 1 11 2 5 10, 2 6 12। আবার তুমি 2 2 কাটো 15, 2 7 14, 1 16, 2 8 16 হলো। তাহলে এখানে আমাদের যেটা দাঁড়াচ্ছে, দেখো তাহলে কাটাকাটি করতে আমাদের দাঁড়াচ্ছে 78/15। মানে তোমরা 78কে তাহলে 15 দিয়ে ভাগ করো। 15 5 কত, 75, 3.0, 15 2 30 হলো। তাহলে 5.2 হচ্ছে। তাহলে এটাকে আমি লিখতে পারি 5.2 হলো। এই কাটাকাটিটা তোমরা ভালোভাবে একটু ফলো করে নিয়ে মোটামুটি যখন আর যাচ্ছে না, তাহলে আর তো যাবে না, এখানে 78, এখানে 15, আর যাবে না, তখন এরকম করে ভাগ করে দেবে, তাহলে 5.2। তো আজকের আপাতত প্রথম স্কুলের ভিডিওটা এই পর্যন্ত। আমরা পরের ভিডিওতে বাকি অংশটা করে দেবো। হলো, প্রত্যেকটা ভিডিও চেষ্টা করব একটা কি দুটো ভিডিওর মধ্যে কমপ্লিট করতে। ওকে, যাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা প্রত্যেকটা ক্লাসের আপাতত ম্যাথের স্কুলগুলো সলভ পাবে, সঙ্গে বিজ্ঞান এবং পারলে অন্যান্য বইগুলো আমরা পরপর দেওয়ার চেষ্টা করব।